প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী গণিত। আজকের অধ্যায় হলো 17 পরিসংখ্যান। আমরা আজকে পরিসংখ্যান এর উপর আলোচনা করব। আমরা ইতিপূর্বে বিভিন্ন নিচের ক্লাসে যেমন 6, 7, 8-এ আমরা পরিসংখ্যানের তথ্য, উপাত্ত, গড়, মূলক, প্রচুরক এগুলোর সম্বন্ধে আমরা জেনেছি। আমরা তথ্য উপাত্ত সম্বন্ধে আজকে আলোচনা করছি না। সেখান থেকে আমরা গড়, মূলক, প্রচুরক, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব্রেক এই জিনিসগুলো কিভাবে বের করতে হবে এবং তার সূত্র কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। গড়, আমরা এর আগেও গড়, যেমন আমরা গড় শিখেছি 5 জন শিক্ষার্থীর বয়সী গড়। একজন শিক্ষার্থী 42 বছর, আরেকজন 36 বছর, আরেকজন 23 বছর, এইভাবে 5টা বয়স আছে। এখন এই 5টা বয়সের যোগফলকে আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে গড় বয়স বের হবে। তাহলে এইভাবে আমাদেরকে বয়সের গড় বের করতে হবে। এখন আমরা গড় নির্ণয়ের, আমরা যে নিচের ক্লাসে গড় এভাবে বের করেছি, কিন্তু এই গড়টা শ্রেণী সারণীর মাধ্যমেও গড় নির্ণয় করা যায়। আজকে আমরা সারণী থেকে কিভাবে গড় নির্ণয় করতে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে পরিসংখ্যানের যে উপাত্ত আছে, অনেকগুলো উপাত্ত নিয়ে পরিসংখ্যানের তথ্য হয়। তোমরা জানো যে তথ্যগুলো পরিসংখ্যানের কাঁচামাল। যেমন তোমাকে যদি বলা হয় নবম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত তথ্য, অর্থাৎ প্রাপ্ত নম্বর, এই তথ্য যদি আমাদেরকে উপস্থাপন করতে বলে, তাহলে 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে কে কত নম্বর করে পেয়েছে সেগুলো আমরা উপস্থাপন করব। এখানে প্রত্যেকটা নম্বরকে বলা হয় উপাত্ত। আর 30 জন শিক্ষার্থীর মোট সকল নম্বরকে যদি পর্যায়ক্রমে আমরা লিখি তাহলে সেটাকে বলা হয় তথ্য। তাহলে তথ্য বড় না উপাত্ত বড়? নিশ্চয়ই তথ্য বড়। তাহলে এইভাবে এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো অনেক সময় এলোমেলোভাবে থাকে। যেমন 1 নম্বর, রোল নম্বর 1 যে, সে নম্বর পেয়েছে 75, রোল নম্বর 2 সে পেয়েছে 67, রোল নম্বর 3 সে পেয়েছে 95। তাহলে আমি রোল নম্বরের সিরিয়ালে যদি লিখি তাহলে নম্বরগুলো কিন্তু সিরিয়াল হবে এমন কোনো কথা নেই, কারণ পিছনের শিক্ষার্থীও বেশি নম্বর পেতে পারে। এখন যদি আমি নম্বরের যেহেতু তথ্য দিয়েছি, নম্বরের সিরিয়াল মোতাবেক যদি আমি লিখি, এটাকে তখন বলা হবে বিন্যস্ত উপাত্ত। আর এলোমেলোভাবে যদি নাম্বারগুলো উপস্থাপন করি তাদেরকে বলা হবে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত মানে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে অথবা ছোট থেকে বড়র দিকে, এটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। এখন শ্রেণী সারণীতে যে উপাত্তগুলো সাজানো থাকে তাদেরকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্তগুলো এলোমেলোভাবে দেওয়া থাকে, যদি বলা হয় 30 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, তাহলে এখানে প্রথমে হয়তো 35, পরে 70, পরে 45, পরে 72, এভাবে লেখা এলোমেলো। মানে এখানে ছোট থেকে বড়ও না, বড় থেকে ছোটও না। সেই ক্ষেত্রে আমরা এদেরকে বলবো অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়ের সময় আমরা সবগুলো উপাত্তকে যোগ করে উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে অবিন্যস্ত উপাত্তের গড় বের হবে। কিন্তু বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় করার সময় আমাকে 2টা পদ্ধতিতে
গড় নির্ণয় করতে হবে। একটা হলো দীর্ঘ পদ্ধতি, আরেকটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা নবম শ্রেণীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। ইতিপূর্বে তোমরা সপ্তম ও অষ্টম শ্রেণীতে দীর্ঘ পদ্ধতিতে গড় নির্ণয় করেছে। দীর্ঘ পদ্ধতিতে গড় নির্ণয়ের মধ্যে যে কলামগুলো আছে সেই কলামগুলোর মধ্যে প্রথম হলো শ্রেণী ব্যক্তি, মধ্যমান, সেটাকে xi দ্বারা প্রকাশ করেছে। এরপর হলো গণসংখ্যা, এটাকে fi দ্বারা প্রকাশ করেছে। এরপরে হলো fix। তখন এখানে যদি 5টা শ্রেণী ব্যক্তি থাকে তাহলে 5টা শ্রেণী ব্যক্তি মোট হিসাব করি, যদি এখানে মধ্যমান যা হয় তার সাথে গণসংখ্যা যা হয় গুণ করে এখানে হিসাব করি, আমরা সেখানে লিখেছিলাম সামেশন fixi সমান, মনে করো এখানে 3025 পেয়েছি, আর এখানে গণসংখ্যা মনে করো আমরা পেয়েছি 90। গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সুতরাং গড় সমান আমরা লিখছিলাম সামেশন অফ fixi বাই n, অর্থাৎ গণসংখ্যা গুণ মধ্যমাগুলোর গুণফলের সাথে যোগ করলে যা হবে সেটাই হলো সামেশন অফ fixi, আর মোট গণসংখ্যা যা হবে সেটা হলো n। সামেশন অফ fixi কে n দ্বারা ভাগ করলে গড় বের হচ্ছে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। কেন বলা হয়েছে? কারণ এখানে যে মধ্যমানটাও বড় মান, আর গণসংখ্যার সাথে মধ্যমান যখন গুণ করবো তখন এটা গুণফলটা বড় হয়ে যায়, সেই জন্য এটাকে দীর্ঘ পদ্ধতিতে বলা হয়েছে। আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত এই পদ্ধতিতে শিখেছি। এখন আমরা এখানে এসে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শুরু করি, কারণ পরীক্ষার প্রশ্নে উল্লেখ থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তখন তুমি এই পদ্ধতিতে গড় নির্ণয় করলে তখন সেটা হবে না, যেহেতু এখানে উল্লেখিত আছে। আর যদি বলা হয় শুধু গড় নির্ণয় করো, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবে, তাহলে তখন সংক্ষিপ্ত পদ্ধতিতে দিলেও চলবে। যেহেতু এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য বলবে, সেহেতু আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা নির্ণয় করতে হবে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হল, প্রথমে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। প্রথমে হবে শ্রেণী ব্যক্তি, প্রথমে হবে শ্রেণী ব্যক্তি, এরপরে হবে মধ্যমান, এরপরে হবে গণসংখ্যা যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, এরপরে হবে বিচ্যুতি সংখ্যা অথবা ধাপ বিচ্যুতি, এটাকে ui দ্বারা প্রকাশ করা হয়, আর এটা হইল fi। তাহলে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ধাপ কয়টি? 5টি। শ্রেণী ব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, fi। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাকে কয়টা কলাম টানতে হবে? 5টা কলাম টানতে হবে। আর প্রশ্নের মধ্যে যতগুলো সারি দেওয়া থাকবে, মনে করো এখানে শ্রেণী ব্যক্তি, শ্রেণী সারণী
শ্রেণী দেওয়া আছে 5টা, তাহলে আমরা 5টা কলাম টানবো, মোটের জন্য একটা কলাম বেশি টানবো। তাহলে এইভাবে আমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে এবং তার সূত্র হলো কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হলো a প্লাস সামেশন অফ f i u i বাই n গুণ s। এখানে a বলতে অনুমিত গড় বুঝাইছে, a হলো অনুমিত গড়। অনুমিত গড় মানে যে গড়টা, যে মানটা আমি নিজে থেকে অনুমান করব যে এখানে গড়টা আছে, যে শ্রেণীতে গড়টা আছে মনে করব, সেই শ্রেণীর মধ্যমানকে আমরা এই ধরব। আমরা অঙ্ক করার সময় সেটা বুঝাবো। এরপর সামেশন অফ এফ আই, এখানে এফ আই এবং ইউ আই গুণ করার পর এখানে যোগ করলে যে মানটা আসবে সেটা হবে সামেশন অফ এফ আই এন ইউ আই। আর এন হলো মোট জনসংখ্যা, আর এই হলো শ্রেণী ব্যক্তি। যদি এখানে যদি 21 থেকে 30 পর্যন্ত থাকে তাহলে আমরা বুঝবো যে এটা শ্রেণী ব্যক্তিগত 10। এখন প্রশ্ন হলো শ্রেণী ব্যক্তি আমরা বাইর করবো কিভাবে? আমরা এই যে একটা শ্রেণীর প্রথমে যে মানটা আছে সেটা হলো নিম্ন সীমা, আর শেষে যে মানটা আছে সেটা হলো উচ্চ সীমা। তাহলে শ্রেণী ব্যক্তি সমান আমরা লিখব উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। তাহলে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা যদি আমি বিয়োগ করি, 30 থেকে 21 গেলে 9, 9 এর সাথে 1 যোগ করলে 10, অর্থাৎ এই শ্রেণীর ব্যক্তি হলো 10। যেমন আমি যদি হাতের করেও যদি হিসাব করি, যেমন 21 থেকে 30, তাহলে 21 সহ আমরা হিসাব করব 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তাহলে 10। আবার যদি সূত্রের মাধ্যমে যদি আমি শ্রেণীবৃত্তি বের করি তাহলে আমরা লিখব উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। কেন 1 যোগ করেছি? কারণ এই যে 21 কে প্রথম রাশিটাকে আমরা বিয়োগ করে দিয়েছি, তাহলে যেহেতু একটা রাশি বিয়োগ হয়ে গেল সেজন্য সেটা আবার যোগ করে দেব। এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার বেলা। এটা হলো বিচ্ছিন্ন শ্রেণীসীমা, কারণ এটা পরের শ্রেণীতে আমরা লিখব 31 থেকে 40। বিচ্ছিন্ন শ্রেণীসীমার বেলা শ্রেণীব্যক্তি বের করতে আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা প্লাস ইনটু। এটা যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হতো, যেমন 30 থেকে 40, যদি 39, 30 থেকে 39 যদি হয়, তখন সেই ক্ষেত্রে এটা হবে যে কি, তখন শ্রেণী ব্যক্তি নির্ণয় করার সময় শুধুমাত্র কি হবে, উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা, তখন শ্রেণী ব্যক্তি হবে 9। কেন বলছি? কারণ এটা বিচ্ছিন্ন ছিল আগে, কিন্তু এটা এখন অবিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এইটার উচ্চ সীমা যত এটা নিম্ন সীমা তত। তাহলে প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। সেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার শ্রেণী ব্যক্তি বের করতে হবে, উচ্চ সীমা থেকে শুধু নিম্ন সীমা বিয়োগ করলে হবে। আর যখন এটা 30, এটা যদি 31 হয় তখন এটা হবে 40, তখন সেই ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি নির্ণয় করতে হলে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং বিচ্ছিন্ন শ্রেণীসীমা অবশ্যই জেনেছ। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হল যে শ্রেণীর প্রথম শ্রেণীর উচ্চ সীমা যদি দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কি হয়, সমান হয়, তাকে তখন বলা হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবং তার শ্রেণী ব্যক্তি
বের করতে হলে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করতে হবে। আর যখন বিচ্ছিন্ন শ্রেণী সীমা থাকে, অর্থাৎ প্রথম শ্রেণী উচ্চ সীমার সাথে দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা যদি পার্থক্য থাকে, তখন সেটাকে আমরা বলবো যে কি বিচ্ছিন্ন শ্রেণী সীমা। তখন সেটা শ্রেণীব্যক্তি বের করতে হলে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা একটা উপাত্ত নিয়ে আমরা গড়টা বের করব। দেখো এখানে এখানে একটা শ্রেণী দেওয়া আছে, যেমন 30 থেকে 35, 30 থেকে 35 এটার হলো গণসংখ্যা 3। এটা হলো শ্রেণী, এটা হলো গণসংখ্যা 30 থেকে 35, এটার উপাত্ত সংখ্যা 3। এরপর 36 থেকে 41, এটার উপাত্ত সংখ্যা 10। এরপর হলো 42 থেকে 47, এটার উপাত্ত সংখ্যা 18। এরপর হলো 48 থেকে 53, 48 থেকে 53 এটার উপাত্ত সংখ্যা 25। এরপর 54 থেকে 59, 59 এটার উপাত্ত সংখ্যা 8। এরপর হলো 60 থেকে 65, এটার উপাত্ত সংখ্যা 6। এর উপাত্ত সংখ্যা হলো 6। এখন এখান থেকে যদি বলা হয় যে যোজিত গণসংখ্যা নির্ণয় করো, প্রথমে যদি বলা হয় যোজিত গণসংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে করব? ক নম্বরের সাথে করব। তাহলে আমরা এখানে প্রথমে আগে 3টে কলাম টানব। একটা হলো শ্রেণী ব্যক্তি, তারপর গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। এখন শ্রেণী ব্যক্তি হলো কত? 30 থেকে 35। এরপর হলো 36 থেকে 41। এরপর হলো 42 থেকে 47। এরপর হলো 48 থেকে 53। এরপর হলো 54 থেকে 59। এরপর হলো 60 থেকে 65। এখন 30 থেকে 35 হলো 3, এটা হলো 10, এটা হলো 18,
এটা হলো 25, এটা হলো 8, এটা হলো 6। এখন আমরা এটা যোজিত গণসংখ্যা কিভাবে করব? প্রথমে 3 লিখব, প্রথম কলামে 3 বসে যাবে, এরপর দ্বিতীয় কলামে এসে এই প্রথম কলামের 3 এর সাথে এটা যোগ হয়ে বসবে, তাহলে কত? 30। তৃতীয় সারিতে আসি কি হবে? এই 13 এর সাথে এটা যোগ হইয়া হয়ে যাবে কত? 31। এরপর এখানে আসবে 31 এর সাথে 25 যোগ করলে কত হয়? 56। 56 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে হবে 64। 64 এর সাথে 6 যোগ করলে 70, অর্থাৎ 70। তাহলে যোজিত গণসংখ্যা যদি বলা হয় তাহলে প্রত্যেকটা গণসংখ্যাকে যোগ করে করে বসতে হবে। প্রথম কলামের গণসংখ্যা 3 বসে যাবে, দ্বিতীয়টার গণসংখ্যা যোগ করে এখানে বসাবো, এটার সাথে আবার এটা যোগ করে এখানে বসাবো, এটার সাথে এটা যোগ করে এখানে বসাবো, এটার সাথে এটা যোগ করে এখানে বসাবো, এটার সাথে এটা যোগ করে এখানে বসাবো। এই যোজিত গণসংখ্যার কলাম টানতে হবে কখন? যখন অধিক রেখা আঁকবো এবং মধ্যক নির্ণয় করব, তখন আমরা যোজিত গণসংখ্যার কলাম আনব। তাহলে যোজিত গণসংখ্যা কিভাবে আঁকতে হয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝছো। এখন যদি বলা হয় এই যে তত্ত্বগুলো আছে তার মধ্যক শ্রেণীর যোজিত গণসংখ্যা কত, তাহলে এখন মধ্যক শ্রেণী কিভাবে বের করবে? এখানে n সমান মোট গণসংখ্যা তোমরা হিসাব করবে। এখানে মোট গণসংখ্যা যেহেতু আমি যোগ করে সর্বশেষ 70 পেয়েছি, তাহলে এখানে যোগফল 70 হবে। এখন মধ্যক শ্রেণী আমরা বাইর করব কিভাবে? এখানে n সমান 70, তাহলে সুতরাং n/2 সমান কত? 70/2 সমান 35। তাহলে 35 কোথায় বসছে দেখো? 3 আর 10 যোগ করলে 13, 13 আর 18 যোগ করলে 31, 31 এর সাথে 25 যোগ করলে 56। তাহলে 31 এর পর থেকে 56 পর্যন্ত সবগুলো সংখ্যা এখানে বসছে। তাহলে নিশ্চয় 35টাও এখানে আছে, তাহলে নিশ্চয় এই শ্রেণীটা এবং মধ্যক শ্রেণী, এবং সেই মধ্যক শ্রেণীর যোজিত গণসংখ্যা হলো কত? 56। তাহলে তোমাকে যদি বলা হয় মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত, তাহলে তুমি বলবে 48। নিম্নসীমাকে L দ্বারা প্রকাশ করা হয়। যদি বলা হয় উচ্চ সীমা কত, উচ্চ সীমা হলো 53, এটাকে U দ্বারা প্রকাশ করা হয়, মানে লোয়ার লিমিট নিম্নসীমা, এই জন্য L, আর উচ্চ সীমা হলো আপার লিমিট, এই জন্য U। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে মধ্যক শ্রেণী কোনটি, তাহলে তোমরা বলবে 48 থেকে 53। কিভাবে হলো? কারণ n এর মান 70, অর্থাৎ মোট গণসংখ্যা 70, তাকে 2 দিয়ে ভাগ করলে 35। মধ্যক মানে মাঝখান, মাঝখান পাইতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 35, মোট গণসংখ্যা 35 যে কলামে পড়বে সেটাই হলো মধ্যক শ্রেণী। এখন প্রশ্ন করা হলো যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? 48। মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত? 53। মধ্যক শ্রেণীর মধ্যমান কত? তাহলে মধ্যমান আমরা বের করব কিভাবে? আমরা মধ্যমান বের করব 48, অর্থাৎ নিম্নসীমা এবং উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। 8 আর 3 যোগ করলে 11, 5 আর 4 যোগ করলে 9, 9 একে 10, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের হবে 50.5। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান হবে 50.5। আবার যদি বলা হয় প্রসারক শ্রেণী কোনটি, তাহলে যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা বিদ্যমান, দেখো এটার মধ্যে 3টে আছে, এটার মধ্যে 10, এটার মধ্যে 18, এখানে 25, এখানে 8, এখানে 6, তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 48 থেকে 53। তাহলে এই শ্রেণীটা হলো মধ্যক শ্রেণী। যদি বলা হয় অনুমিত গড় কোনটি, অনুমিত গড় মানে যেই শ্রেণীতে n/2 আছে সেই শ্রেণীর মধ্যমানকে বলা হয় অনুমিত গড়। যেটা আমরা বলছি a এর মানটা কিভাবে বের করব, তাহলে যে শ্রেণীতে
n/2 বিদ্যমান, সেই শ্রেণীর মধ্যমান হইল অনুমিত গড়। তাহলে দেখো আমরা এই যে গড়, মধ্য, প্রসরক তিনটি কিন্তু এই শ্রেণীর মধ্যে পেয়েছি এবং এই শ্রেণীতে গণসংখ্যাও বেশি। তাহলে আমরা এই শ্রেণীকে আসল মান, কেন্দ্রীয় মান হিসেবে আমরা ধরব। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝি? কেন্দ্রীয় প্রবণতা হলো উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ কেন্দ্রীয় মানের নিকট পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। পুঞ্জীভূত হওয়া মানে জড়ো হওয়া, যেমন বেশিরভাগ উপাত্ত এখানে জড়ো হয়েছে, তাহলে এই শ্রেণীটাকে বলা হয়, এই যে কেন্দ্রীয় মানের নিকট উপাত্ত সমূহ পুঞ্জীভূত হয়েছে, তাহলে এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এখন যদি তোমাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি, তা আমরা যে এতক্ষণ পর্যন্ত বললাম, এখানে আমি গড় মানও পাচ্ছি, মধ্যকও পাচ্ছি, প্রসরকও পাচ্ছি, তাহলে নিশ্চয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো তিনটি, একটা হলো গড়, আর একটা হলো মধ্য, আর একটা প্রসরক। তাহলে যদি প্রশ্ন করা হয় কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য পরিমাপ কোনটি, তাহলে কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য পরিমাপ হলো গড়। কারণ আমরা গড়টা এখানে একইভাবে কি হচ্ছে পাচ্ছি, n/2 এর মান যেখানে বসছে তার মধ্যমান যখন হিসাব করে নেব তখন সেটা অনুমিত গড়, শেষ গড়ের সাথে সূত্রের মাধ্যমে যদি আমরা যে গড়টা পাই সেটাই হলো আসল গড়। তাহলে কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য পরিমাপ হলো গড়। আর যদি বলা হয় পরিমাপ কয়টি, তাহলে তিনটি। তাহলে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ কেন্দ্রীয় মানের নিকট পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? তিনটি, গড়, মধ্য এবং প্রসরক। এই প্রশ্নগুলা ক নম্বরের প্রশ্নে অবশ্যই আসতে পারে। এবার আসো আমরা মূল অঙ্কে যাই। আমাদের প্রথম কাজ ছিল যে আমরা এখান থেকে গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয়ের জন্য কয়টা কলাম লাগবে? আমরা বলেছিলাম গড় নির্ণয়ের জন্য 5টা কলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা লিখব শ্রেণী ব্যক্তি, তারপর পরে লিখব মধ্যমান, এরপরে লিখব গণসংখ্যা, এরপরে লিখব ধাপ বিচ্যুতি, এর গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়, ধাপ বিচ্যুতিকে UI দ্বারা প্রকাশ করা হয়। এরপর গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি যোগ করলে FI UI হবে। এখন আমরা শ্রেণীগুলো লিখব। প্রথম শ্রেণী হলো 30 থেকে 35, দ্বিতীয় শ্রেণী হলো 36 থেকে 41, তৃতীয় শ্রেণী হলো 42 থেকে 47, চতুর্থ শ্রেণী হলো 48 থেকে 53, পঞ্চম শ্রেণী হলো 54 থেকে 59, আর ষষ্ঠ শ্রেণী হলো 60 থেকে 65। এরপর আমরা মোটের জন্য একটা কলাম টানব। তাহলে আমাদের মোট সারণী হলো এটা। এখন আমরা গণসংখ্যাগুলো এখান থেকে দেখে লিখব 3, 10, 18, 25, 8, 6। আর মধ্যমান আমরা কিভাবে বের করব? 30 এবং 35 যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব।
তাহলে 30 আর 35 যোগ করলে 65, তার সাথে 2 যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর থাকে 1 0 দশমিক দিলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে কত হয় 32.5। তাহলে আমরা শ্রেণী ব্যক্তি কত পাবো? 35 থেকে 30 বিয়োগ করে তার সাথে 1 যোগ করব, তাহলে 35 থেকে 30 গেলে 5 হয়, 5 এ 1 যোগ করলে 6, অর্থাৎ শ্রেণী ব্যক্তি 6। এমনি হাতের করে গুনলেও তুমি 6 পাবে, 30, 31, 32, 33, 34, 35। তাহলে আমি একটা মধ্যমান বের করার পর বাকিগুলো আর এভাবে বের করার প্রয়োজন নেই, কারণ আমার শ্রেণী ব্যক্তি যত হয়েছে প্রথম মধ্যমানের সাথে প্রত্যেকবার 6 যোগ করে করে বসানো। তাইলে 32.5 এর সাথে যদি 6 যোগ করি 38.5 হবে, তার সাথে 6 যোগ করলে 44.5 হবে, তার সাথে 6 যোগ করলে 50.5 হবে, তার সাথে 6 যোগ করলে 56.5 হবে, তার সাথে 6 যোগ করলে 62.5 হবে। তাহলে আমার মধ্যমান লেখা শেষ। এবার হলো ধাপ বিচ্যুতি। তাহলে আমরা এখানে মোট গণসংখ্যা যোগ করব। আমরা মোট গণসংখ্যা যোগ করে পেয়েছি 70। এখন 70 এর অর্ধেক কত? 35। তাহলে 35 কোনখানে পড়লো? আমরা যে কোনো একদিক থেকে গুণে যাব। 3 আর 10 যোগ করলে কত? 13, 13 আর 18 যোগ করলে 31, 31 সাথে 25 যোগ করলে 56। তাহলে নিশ্চয়ই এখানে 31 এর পরে নিশ্চয় 35 এই কলামে আছে। তাহলে এই কলামের বিচ্যুতি করে আমরা শূন্য বসাই। এরপর উপরের দিকে আমরা -1, -2, -3 লিখব, আর নিচের দিকে 1, 2, এভাবে যত বার থাকবে তত সিরিয়াল ভাবে লিখব। এইভাবে আমাদের ধাপ বিচ্যুতিটা বের করব। এরপরে আমরা গণসংখ্যা এবং বিচ্যুতি সংখ্যা গুণ করি। তাহলে এখানে গণসংখ্যা 3 আর এটা হলো -3, তাহলে 3 × 9 -9। তাহলে এখানে 10 আর এখানে -2 গুণ করলে -20, এখানে -18, এখানে -1 গুণ করলে -18, এখানে 25, এখানে 0 গুণ করলে 0, এখানে 8, এখানে 1 গুণ করলে 8, এখানে 6, এখানে 2 গুণ করলে 12। তাহলে আমরা এই সবগুলো সংখ্যাকে যখন যোগ করব তখন এটাকে যে প্রতীক দ্বারা লেখা হবে সেটা হলো সামেশন অফ FIU। সামেশন মানে সবগুলো রাশির যোগফল। যোগফলকে গ্রিক অক্ষর সামেশন দ্বারা প্রকাশ করা হয়, সামেশন অফ FIU। এখন আমরা এটা যোগ করব কিভাবে? এখানে তো মাইনাস আছে এবং প্লাস ওয়ালা আছে। তাহলে মাইনাস ওয়ালা যেগুলো আছে তাদেরকে আলাদা যোগ করব, আর প্লাস ওয়ালা যেগুলো আছে তাদেরকে আলাদা যোগ করব। তাহলে মাইনাস ওয়ালা যোগ করলে 9 আর 20 29, 29 এর 8 এ 37, 37 10 এ 47, তাহলে -47 পেলাম। আর এখানে প্লাস ওয়ালা হলো 8 এবং 12 যোগ করলে 20, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ হবে। তাহলে 47 থেকে যদি 20 চলে যায় তাহলে 27 হবে এবং বড়টা চিহ্ন মাইনাস, তাহলে এখানে হবে -27। তাহলে আমরা সামেশন অফ FIU এর সমান পেলাম -27। এখন আমরা গড় নির্ণয় করব। তাহলে সুতরাং গড় সমান A প্লাস সামেশন অফ FIU বাই n গুণ s। এখন এখানে A বলতে কোনটাকে বোঝাবো? যে ঘরে বিচ্যুতির ঘরে আমরা শূন্য বসিয়েছি সেই ঘরের মধ্যমানকে বলা হয় A, অর্থাৎ এটাই হলো কেন্দ্রীয় মান এবং কেন্দ্রীয় মানের মধ্যমানকে আমরা অনুমিত গড় ধরেছি। তাহলে A হইল অনুমিত গড়। তাহলে এই জন্য এখানে A সমান লিখব কত? 50.5, অর্থাৎ কেন্দ্রীয় মানের মধ্যবিন্দু, কেন্দ্রীয়
সীমা যেটা আছে তার মধ্যবিন্দু যে মধ্যমানটা আমরা পেয়েছি সেটাই হলো a। এরপর হলো সামেশন অফ fi ui সমান আমরা পেয়েছি -27, n সমান আমরা পেয়েছি 70, আর a সমান আমরা পেয়েছি কত 35 থেকে 30 বিয়োগ করে 1 যোগ করলে 6, অর্থাৎ এই ছিল শ্রেণীব্যক্তি। তাহলে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। তো তুমি প্রশ্ন করতে পারো শুধু আমি এটা বের করছি অন্যগুলো একই হবে কিনা? অবশ্যই হবে। যেমন 41 থেকে 37 যদি আমরা বিয়োগ করি তাহলে 5 হয়, তার সাথে 1 যোগ করলে 6। তাহলে প্রত্যেকটা শ্রেণীর সীমা কিন্তু 6 হবে। তাহলে এখানে সমান 6। তাহলে এখানে লিখলাম a সমান কত হবে 50.5 প্লাস সামেশন অফ fi ui মানে 27, n এর মান 70 আর s এর মান হলো 6। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে 50.5 বিয়োগ 6 এর সাথে যদি এটাকে গুণ করি 6 7 42 এর 2 হাতে 4, 6 দুগুণে 12, 12 আর 4 এ 16, 6 7 42 হাতে 4 হাতে 2, 6 7 42 এর 2 হাতে 4, 6 দুগুণে 12, 12 আর 4 এ 16 আর নিচে হলো 70। এখন যদি আমরা 50.5 বিয়োগ এখানে 70 দ্বারা 162 কে যদি ভাগ করি তাহলে কত হয় 70 দুগুণে 140, আর থাকে 22, দশমিক দিলাম, শূন্য দিলাম, 3 দিয়ে দিলে 3 7 21, 0 আর থাকে 10, আর একটা শূন্য মানে 1 হবে। তাহলে কি দাঁড়ালো 2.31। এখন যদি আমি 50.5 থেকে 0 যদি দিই আর 2.31 বিয়োগ করি তাহলে হবে 9, 1 দশমিক, এখানে হবে 48। তাহলে কি দাঁড়াবে 48.19। তাহলে দেখো এই 48.19 এটা কেন্দ্রীয় মানের মধ্যে আছে কিনা, কারণ 48 থেকে এটা বড়, 53 থেকে এটা ছোট। তাহলে এই যে গড়টা নির্ভরযোগ্য পরিমাপ, আমরা বলছি যে এটা হলো কেন্দ্রীয় শ্রেণী। এই কেন্দ্রীয় শ্রেণীর মধ্যমানকে বলা হয় অনুমিত গড়। এই অনুমান যে মানটা আমি অনুমান করেছি এই মানের কাছাকাছি মান আমরা আসল গড় পেয়েছি। তাহলে এটা কেন্দ্রীয় মানের মধ্যে আছে, এই জন্য এটাকে গড়কে কেন্দ্রীয় পূর্ণতা নির্ভরযোগ্য পরিমাপ ধরা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে গড় নির্ণয় করতে হয়। গড় সমান অনুমিত গড় যোগ সামেশন অফ fi ui বাই n গুণ s। অনুমিত গড় মানে অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু, অর্থাৎ যে শ্রেণীতে আমি গড়টি আছে মনে করলাম, এই যে শ্রেণীটাতে এই শ্রেণীটার মধ্যে এই গড়টা আছে, তাহলে এই শ্রেণী আমি অনুমান করেছি এই অনুমিত শ্রেণীর মধ্যমান হলো a যোগ সামেশন অফ fi ui বাই n গুণ s। সামেশন অফ fi ui সারণী থেকে পেয়েছি, n ও সারণী থেকে পেয়েছি, s প্রথম শ্রেণী থেকে আমরা পেয়েছি উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। তাহলে এভাবে মানগুলা বসানোর পর আমরা এই মানটা পেলাম। তাহলে এটাই হলো গড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।